শর্মাদা, এই তো দেখি পুরো অলৌকিক ঘটনার মতো। কি হলো তারপর? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সেদিন গৌহাটি সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণে খড়ের ঘরে বসে আছেন শ্রী দাদা। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথা নিবেদন করছেন। একটি মা এসেছেন তার 16-17 বছরের ছেলেকে নিয়ে। ছেলের অসুখ, 12-13 বছর বয়স থেকে কোমরের নিচের নার্ভগুলি ক্রমশ অবশ হয়ে পড়েছে। এখন দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না। পূজ্যপাদ দাদা একান্ত মনে শুনছেন সবকিছু। এই মুহূর্তেই আসলো দেওঘরে বাড়ি থেকে ফোন। সেটা বর্তমানের টাওয়ার মোবাইল নেটওয়ার্কের যুগ নয়, ল্যান্ডলাইনের যুগ। লাইন পেতে যথেষ্ট কষ্ট পেতে হয়, তার উপর ওই পাহাড়ে গৌহাটিতে। কিন্তু পূজ্যপাদ দাদা, আমি এখন রোগী নিয়ে ব্যস্ত আছি, পরে করবে, এই বলে ফোন রেখে দিলেন। আর উক্ত মা এবং ছেলেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এত দূর থেকে পরিবারের কাছ থেকে ফোন এসেছে, পরে আবার লাইন পাওয়া যাবে কিনা সেই সবেরও চিন্তা নেই। ব্যস্ত তিনি মানুষের দুর্দশা নিরাকরণে। নিজের ঘরের কথাও তখন গৌণ। এই হল তাদের মানুষের প্রতি দরদ। বিলাসীপাড়ার মৃদুল চক্রবর্তী দা, তার ছেলের ভীষণ অসুখ। এই কথা নিবেদন করতে ডাক্তারি রিপোর্ট ইত্যাদি সাথে নিয়ে গেছেন। অন্যান্য অনেক লোক আবেদন নিবেদন করছেন। এইসব দেখে তার আর নিজের সমস্যার কথা নিবেদন করে পূজ্যপাদ দাদাকে কষ্ট দিতে ইচ্ছে করল না। নিজের কথা আর কত বলবেন। কিন্তু অন্তর্যামী শিশি দাদা নিজে থেকে জিজ্ঞেস করলেন মৃদুলদাকে, ঘরে সব ভালো তো? মৃদুলদা বললেন, আজ্ঞে। পূজ্যপাদ দাদা তখন আবার জিজ্ঞাসা করলেন, ছেলে কেমন আছে? এবার বাধ্য হয়ে মৃদুলদা ছেলের অসুখের কথা নিবেদন করলেন। রিপোর্ট নিয়ে এসেছেন তাও বললেন। মৃদুলদা এসব নিজে থেকে বলছিলেন না দেখে পূজ্যপাদ দাদা বললেন, আমাকে আর বলবেন কেন, আমি আর আপনার কে? পূজ্যপাদ দাদার এই আবেগ মিশ্রিত কথায় কেউ কি আর অশ্রু সামলাতে পারে? তারা আমাদের কত আপন ভাবেন, আর আমরা করতে যাই তাদের সাথে কপটতা আর চালাকি। নির্দেশ না মেনে উল্টো পথে চলে নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবি। ভুলে যাই কোনো কিছুই তাদের অগোচরে নেই। এক বৃদ্ধ ভদ্রলোক বহুকাল পরে এসেছেন দেওঘরে। গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছেন শ্রী দাদার সান্নিধ্যে। এক সকালবেলায় সমাগত ভক্তজন সান্নিধ্যে তিনি বসে আছেন। দ্বিধাগ্রস্ত কুণ্ঠিত বৃদ্ধ সংশয়াচ্ছন্ন হয়েই শ্রী দাদাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে আর চিনতে পারবেন? এবার হাসলেন তিনি। দুই হাতের দুই তর্জনী আঁকড়ে যোগ চিহ্ন করে বললেন, একবার কাউকে দেখলে আমি তাকে ভুলি না। তার সঙ্গে আমার একটা ওয়েট লকের মতো হয়ে যায়, ভুলি কি করে? এখানেও সব ভোলা টোলা নেই, বসেন। তখন গৌহাটিতে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন দেবব্রত শর্মাদা। সালটা 1964 থেকে 1969 মধ্যে। পূজ্যপাদ দাদা তখন ব্যস্ত গৌহাটি মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে। বহু ভক্তই তাঁর সাথে তার নির্দেশিত কাজ করছেন। মাঝে মাঝে সেখানে যেতেন দেবব্রত দাও। যদিও শ্রী দাদার সান্নিধ্যে তিনি কোনোদিন আসেননি। এর কয়েক বছর পর, তখন ছাত্রজীবন শেষ করে জোরহাটে চাকরিতে যোগদান করেছেন দেবব্রতদা। 1972 সাল। নন্দেশ্বর শইকিয়াদা খবর দিলেন তাকে, পূজ্যপাদ দাদা ডিব্রুগড়ে এসেছেন। অতএব তারা কয়েকজন মিলে প্ল্যান করছেন সেখানে গিয়ে তাকে নিবেদন করা হবে যে গৌহাটিতে প্রত্যাগমনের পথে যাতে তিনি জোরহাট সৎসঙ্গ মন্দিরেও ক্ষণিক দর্শন দিয়ে যান। নন্দেশ্বর দা, জীবন ভূঁইয়াদা, প্রদীপদার সাথে দেবব্রত দাও রওনা হলেন ডিব্রুগড়। শীতের দিন। মন্দিরে প্রবেশ করেই দেখলেন সবাই পূজ্যপাদ দাদা মন্দির প্রাঙ্গণের লনে শতরঞ্জির উপর অর্ধশায়িত অবস্থায় রুদ্রতা পাচ্ছেন। প্রণাম করার পর নন্দেশ্বর দা শ্রী দাদাকে দেবব্রতদার পরিচয় করিয়ে দিতে যাবেন। পূজ্যপাদ দাদা বাধা দিলেন, থাক থাক, আমাকে আর ওর সাথে পরিচয় করিয়ে দিতে হবে না, আমি ওকে ছোট থেকেই চিনি। দেবব্রত দা তো অবাক, ছোটবেলা থেকে মানে? নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে ওনার। শ্রী দাদা এরপর খবর নিলেন দেবব্রতদার বাবার, তারপর ঘরের খবর নিলেন। কিন্তু সন্দেহ তবু দূর হচ্ছে না দেবব্রতদার। নিশ্চয়ই উনি অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। এবার জিজ্ঞাসা করলেন শ্রী দাদা বঙ্গাইগাঁওয়ের কথা, বঙ্গাইগাঁও মন্দিরের জমির কথা। নিশ্চিত হলেন দেবব্রতদা তিনি সত্যি করেই আমাকে জানেন।
এক জন্ম নয়, বোধহয় জন্ম জন্মান্তর ধরে। আরও বেশ কয়েক বছর পর, তখন ধুবড়িতে চাকরি করেন দেবব্রতদা। শুনলেন যে পূজ্যপাদ শ্রী বরদা, শ্রী দাদা এবং ঠাকুর পরিবারের অনেকেই পুরীতে অবস্থান করছেন। সেই শুনে দেবব্রতদা, ভদ্রেশ্বরদা, হরিপ্রসাদ, বিরাজস্বামী প্রভৃতি প্রায় 10 জন পুরী রওনা হলেন। এর মধ্যে ভদ্রেশ্বর দাসদার সাথে দেবব্রতদার প্রথম পরিচয় ধুবড়িতে। তিনি অতিশয় ভদ্রলোক এবং ভক্ত, কিন্তু তাঁর মনে দুঃখ এই যে পূজ্যপদ দাদার সাথে তার কোনোদিন আনুষ্ঠানিকভাবে পরিচিতি হয়নি, আর পূজ্যপদ দাদাও তাকে চেনেন না। দেবব্রতদা মনে মনে ভাবলেন যে পারলে একবার পূজ্যপদ দাদার সাথে তার পরিচয় করিয়ে দেবেন। পুরীতে পৌঁছানোর পরের দিন সকালবেলা পূজ্যপদ দাদা সম্মুখের বারান্দা সংলগ্ন ছোট রুমে একা বসে আছেন। সুযোগ বুঝে দেবব্রতদা ভাবলেন দুজনে একসাথে প্রণাম করে ভদ্রেশ্বর দাসদাকে শ্রী দাদার সাথে পরিচয় করাবেন। কিছু বলতে যেতেই শ্রী দাদা বললেন, থাক থাক, তোকে আর পরিচয় করিয়ে দিতে হবে না। বলেন তো দাসদা, আপনার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল? ভদ্রেশ্বর দাসদা এমন কথার জন্য একদমই প্রস্তুত ছিলেন না, দ্বিধায় পড়ে গেলেন। ভেবেছিলেন তিনি তাকে চেনেনই না, উল্টে তিনি জিজ্ঞাসা করছেন কোথায় দেখা হয়েছিল। তিনি চাকরি সূত্রে অনেক জায়গায় থেকেছেন। অনেক ভেবেচিন্তে বললেন, আগে ডিফুতেই হবে। পূজ্যপাদ দাদা বললেন, না না, ভালো করে মনে করেন। অনেক ভেবে দাসদা আবার বললেন, আগে তাহলে দেওঘরে হবে। আবারও পূজ্যপাদ দাদা বললেন, ভালো করে ভেবে দেখুন। দাসদা কোনো মতেই স্মরণে আনতে পারলেন না। শেষে পূজ্যপাদ দাদাই বললেন, কেন, আমি যখন নলবাড়িতে প্রণব বড়াদার বাড়িতে গিয়েছিলাম তখন আপনি হাফ প্যান্ট পরে দৌড়ে দৌড়ে ওই বাড়িতে এসেছিলেন। তখন বোধহয় আপনি স্কুলেই পড়তেন। দাসদা হতবাক, মনে বিস্ময়। কি আশ্চর্য কথা, সেই 1967 কথা পূজ্যপাদ দাদা ছবির মতো বলে দিলেন। দাসদা ভেবেছিলেন পূজ্যপাদ দাদা হয়তো তাকে চেনেনই না। ব্যাপারটা উল্টো হয়ে দেখা দিল। প্রকৃতপক্ষে দাসদাই পূজ্যপাদ দাদাকে চেনেন না। পরে দাসদা দেবব্রত দাকে বললেন, শর্মাদা, এই তো দেখি অলৌকিক ঘটনার মতো। দেবব্রত দাও বললেন, এইগুলো আমাদের জন্য অলৌকিক ঘটনাই। আমিও এইরকমই ভাবতাম। আসলে তিনি আমাদের জন্ম জন্মান্তর থেকেই চেনেন। কথা না বললেই ভাবি আমাদের চেনেন না, কিন্তু তিনি আমাদের প্রত্যেককেই চেনেন। তিনি তোমায় ধরেই আছেন, একাল সেকাল সবকালে। তাঁকে ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ ঢেলে দিলে।